আমন্ত্রণ নিউজ 24 শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি রায়হান রোহান এবং আমি নুসরাত হক। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। পুরো খবর জানাবো। গণতন্ত্র সমুন্নত রাখতে সব দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষেই নির্বাচন হবে। আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন তাতে আস্থা রাখবে সব দল। সরকারের 3 বছর পূর্তিতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা। 25 মিনিটের এই ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন ঘিরে বিএনপি জামায়াত যে সহিংসতা চালিয়েছিল, দেশের মানুষ তার পুনরাবৃত্তি দেখতে চায় না। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের 3 বছর পূর্তি, এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণে তাই সাধারণ মানুষের চোখ টেলিভিশনের পর্দায়। ভাষণের শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের গেল 3 বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তারা 8 বছর রাষ্ট্র পরিচালনা করে নবম বর্ষে পদার্পণ করায়। আপনারা এই দীর্ঘ সময় ধরে আমাকে এবং আমার সরকারকে আপনাদের সেবায় নিয়োজিত থাকার সুযোগ দিয়েছেন। এই জন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাষণের বেশিরভাগ জুড়েই ছিল বিভিন্ন খাতে উন্নয়নের নানা সূচক। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ সহ নানা খাতের ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2021 সালের মধ্যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই। সেই লক্ষ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। কয়েকটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি। বাদ যায়নি সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যু। অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত। অভিভাবকদের সজাগ থাকতে বলেন সন্তানদের চলাফেরা নিয়ে। আমি দেশের সকল ইমাম, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় মুরব্বী, আনসার ভিডিপি সদস্য, অভিভাবককে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে অভিভাবকদের প্রতি আহ্বান, আপনাদের সন্তানের প্রতি নজর রাখুন। তাদের এমনভাবে পরিচালিত করুন যাতে তারা ভুল পথে পা না বাড়ায়। 5 জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তিনি। বলেন, মেয়াদ শেষে নির্দিষ্ট সময়েই হবে জাতীয় নির্বাচন। আমরা চলতি মেয়াদে 3 বছর অতিক্রম করলাম। আমাদের নির্দিষ্ট মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগের প্রতি আস্থার কথাও জানান প্রধানমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন। সবশেষে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত, সমৃদ্ধ। এদিকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার ভাষণে জাতি হতাশ। প্রধানমন্ত্রীর বক্তব্য আত্মতুষ্টিতে ভরা বলেও মন্তব্য করেন তিনি। রাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে ফখরুল এই মন্তব্য করেন। তার অভিযোগ, গণতন্ত্রের স্বার্থে সমঝোতার প্রশ্ন সুকৌশলে এড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী। বৈধতা ও নৈতিকতার সংকট আমরা মনে করি দেশের প্রধান সমস্যা। অথচ প্রধান সেই রাজনৈতিক সংকট তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন। সকলের আশা ছিল দেশবাসীর এটি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক সমঝোতার একটা আভাস অন্তত দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণে তা না থাকায় এ বক্তব্য সময়ের চাহিদা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়ায় আমরা বলতে চাই, দেশবাসী এই ভাষণে সম্পূর্ণ হতাশ হয়েছে, আমরা হতাশ হয়েছি। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ চাপের। চট্টগ্রামের পতেঙ্গায় ইতালি থেকে G2G পদ্ধতিতে কোস্টগার্ডের জন্য আনা 2টি জাহাজের কমিশনিং হয়েছে।
সকালে জাহাজ দুটির কমিশনিংয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সমুদ্রে নিজেদের সীমানায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশ দেন। সিডিএস সৈয়দ নজরুল ও সিডিএস তাজউদ্দিন নামের এই দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে বেজে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় কোস্টগার্ডের একটি চৌকস দল। পরে জাহাজ দুটি ক্যাপ্টেনের হাতে কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের ভূমিকা অপরিসীম। এটাই আমাদের সরকারের লক্ষ্য, আর সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ কোনো জঙ্গি রাষ্ট্র নয়। জঙ্গি দমনের জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি। জঙ্গিবাদে আশ্রয় প্রশ্রয় মদতদাতাদের বর্তমান সরকার কোন প্রকার ছাড় দেবে না। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাংলাদেশ কোস্ট গার্ডকে তার এখতিয়ারাধীন এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রথম অনুসন্ধানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি, ফলে অভিযুক্তের তালিকায় তার নাম নেই। আসামি পক্ষের জেরায় আদালতে এমন তথ্য দিয়েছেন প্রথম অনুসন্ধান কর্মকর্তা নূর আহমেদ। সকালে আদালতের নির্দেশে তিনি সাক্ষ্য দেন। এ সময় তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। দুদকের আইনজীবী জানিয়েছেন, সময় স্বল্পতার কারণে তিনি তদন্ত শেষ করতে পারেননি। তার এই বক্তব্য মামলায় প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। এর আগে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী তারিখ 26 জানুয়ারি ঠিক করেন আদালত। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে আইন করা জরুরি। এতে কমিশনার নিয়োগের মাপকাঠি ও অযোগ্যতার বিষয়টিও থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ বিশিষ্টজনেরা। আর ভোটিং এর পক্ষে অবস্থান নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগকে ধন্যবাদও জানানো হয়। তবে গেল 5 বছর ইভিএম এর ব্যবহার না থাকায় শঙ্কা জানান এর প্রয়োগ নিয়ে। নতুন নির্বাচন কমিশন গঠনে গত ডিসেম্বরের 18 তারিখ থেকে বিএনপির সাথে আলোচনার মধ্য দিয়ে শুরু হয় রাষ্ট্রপতির সংলাপ। ধারাবাহিক এই সংলাপে অংশ নেয় 23টি দল। বিএনপি সহ 5টি দল ছাড়া বাকি 18 দলই আইন করার পক্ষে তাদের অবস্থান তুলে ধরেন, যাদের মধ্যে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। দলগুলো সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েও নিজেদের মতামত দেয়। রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশিষ্ট নাগরিকদের ভাবনা এখন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এই আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী আইনের চেয়েও গুরুত্ব দেন রাজনৈতিক সমঝোতার উপর। বিএনপির এই বক্তব্য ছিল, আমরা দেখেছি একটা সমঝোতা হোক, যেটা আইন যদি শুধু আইন নিয়ে একটা আইন পরিষদে বা কোন রকম ভাবে একটা পাশ হয়ে গেল পার্লামেন্টে, সেটা কিন্তু খুব ভালো যে হবে তা নয়। সমস্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তার প্রতি আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা দুইজন যদি এখন বসেন, তাহলে সমস্যার সমাধান খুব সহজে হবে। কমিশন গঠন, কমিশনের যোগ্যতা এবং কমিশনের কাজের পরিবেশ নিয়ে চলমান বিতর্ক কাটিয়ে তুলতে স্থায়ী আইন করার পক্ষে মত অনেকের। পার্লামেন্টে মেজরিটি আছে, পার্লামেন্টে আইন পাস করে, না হলে অর্ডিন্যান্স করে ওনারা করুক। এটা একটা আমার মনে হয় যে করে ফেলা উচিত। হ্যাঁ, সেটাই একটা অগ্রগতি। জাতি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে যদি তিনি একটা ভালো কমিশন, আমাদের এই প্রক্রিয়ার ফলশ্রুতিতে একটা ভালো কমিশন যদি আমাদের দিয়ে যেতে পারেন, এবং তার ফলে যদি একটা ভালো নির্বাচন দেশে হয়। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি আর প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, অন্তত এই ক্ষেত্রে এইবারের মতো তিনি তার এই ক্ষমতা তিনি প্রয়োগ করবেন না বলে এইরকম একটা সিদ্ধান্ত প্রকাশ করতে পারেন, সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন। তিনি এবার কোনো সুপারিশ করবেন না রাষ্ট্রপতিকে। আইনের মাধ্যমে যে সার্চ কমিটিটা হবে, সেই সার্চ কমিটিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এনলার্জ করা উচিত। সবশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোটিং সিস্টেম চালুর প্রস্তাবকে স্বাগত জানালেও বাস্তবে এখন যেটা সম্ভব নয় তাও পরিষ্কার বক্তাদের কণ্ঠে। ইভিএমটা ওয়াজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। সেটা আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। হয়তো সেটা কন্টিনিউ করলে আজকে হয়তো ইভিএমটা আরো বেশি লোকের কাছে গ্রহণযোগ্য হতো, মানুষ বুঝতে পারতো যে হোয়াট ইট ইজ। যেই দেশে বিশ্বাস করা যায় এমন মানুষ এত কম রয়েছে, এখানে ইভিএম চালু করার আগে 10 বার চিন্তা করা উচিত। দলগুলোর সাথে সংলাপের উপর একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রপতিকেই কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠনে তাড়াহুড়া করে
আইন প্রণয়নের পক্ষে নয় সরকার, তবে রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীতে বিচার প্রশাসন ইনস্টিটিউটে একটি কর্মশালার উদ্বোধন করার পর একথা বলেন তিনি। আইনটা কিন্তু ঝটপট তৈরি করা যায় না, এটার একটা সুদূর প্রসারী এফেক্ট আছে। সেই কারণে এই আইনটা একটু চিন্তা ভাবনা করে করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনা অপেক্ষায় আছি। মৃত ব্যক্তিকে পলাতক দেখিয়ে বিচার চলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন ট্রাইব্যুনাল। এ ঘটনায় চরম হতাশা প্রকাশ করে ট্রাইব্যুনাল বলেন, এই মামলায় চরম অবহেলার পরিচয় দিয়েছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে ময়মনসিংহের দুই ভাই ওয়াজউদ্দিন ও রিয়াজের বিচার শুরু হয় গেল বছর 11 ডিসেম্বর। এতে রিয়াজ গ্রেপ্তার থাকলেও পলাতক ছিলেন ওয়াজউদ্দিন। পলাতক ওয়াজের মামলা পরিচালনায় রাষ্ট্রীয় খরচে আইনজীবীও নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। কিন্তু বুধবার গণমাধ্যমে প্রচারিত এক সংবাদে দেখা যায়, গেল বছর 5 মে মারা গেছেন ওয়াজউদ্দিন, যার কোনো তথ্যই নেই ট্রাইব্যুনালের কাছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। হতাশা প্রকাশ করে ট্রাইব্যুনাল বলেন, এ ঘটনায় তাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। চরম অবহেলার পরিচয় দিয়েছে প্রসিকিউশন তদন্ত সংস্থা। তিনি কবে কোথায় মারা গিয়েছেন এটা প্রসিকিউশন কিংবা তদন্ত সংস্থা জানার সুযোগ খুব কম। যদি জানার সুযোগ থাকতো তাহলে তো তাকে ধরাই হতো। এইটার দায়িত্ব যারা আসামিকে গ্রেপ্তার করে পাঠানোর কথা ছিল তাদেরই। এটা তো ট্রাইব্যুনাল তো আসামি গ্রেপ্তার করে না, অথবা তদন্ত সংস্থা আসামি গ্রেপ্তার করে না, প্রসিকিউশন আসামি গ্রেপ্তার করে না। রাজধানীতে বিচারকদের এক অনুষ্ঠান শেষে বিষয়টি আইনমন্ত্রীর নজরে আনা হলে তিনি জানান, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমি অত্যন্ত সিরিয়াসলি দেখছি, এটার সত্যতা এবং কোথায় ফেলিওর হয়েছে সেটা আমি দেখব, এবং যারা এই কারণে দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমি নেব। চলতি মাসের 31 তারিখ এ মামলা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সময়ে অসময়ে সব সময়। রোহিঙ্গা সমস্যা সমাধানে আশাবাদী বাংলাদেশ। এ ব্যাপারে মিয়ানমারেরও আন্তরিকতার ঘাটতি নেই। নিজ মন্ত্রণালয়ে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাও টিনের সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। জানান, রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে পরবর্তী পদক্ষেপের দিকে এগুচ্ছে দুই দেশ। সুচির দূতের কাছে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সরকার মনে করে রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, তাই নবাগত, নিবন্ধিত, অনিবন্ধিত সব রোহিঙ্গাকে ফেরত নিতে হবে। এছাড়া দুই দেশ নিরাপত্তা এবং বর্ডার লিয়াজো অফিস স্থাপনে দুটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারেও সম্মত হয়েছে দুই দেশ। রাখাইন বলছি যে রোহিঙ্গার মধ্যে একটা বইতে আমরা আশা করি যে এটা একটা পরবর্তী পদক্ষেপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেটা বলেছি যে তারা রাজি আছে যে বর্ডার লিয়েজো অফিস এবং যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন, এই দুটোই সই করতে তারা রাজি আছে। কাজে আমরা কোয়াইট এভিডেন্টলি আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবারও অর্জিত হচ্ছে না মুদ্রানীতির লক্ষ্যমাত্রা। বেসরকারি খাতের উদ্যোক্তারা ঋণ নিয়েছেন 1.5% কম। অন্যদিকে সরকারি ঋণ প্রবৃদ্ধিও নেতিবাচক, তবে মূল্যস্ফীতি রয়েছে নিয়ন্ত্রণে। তাই বাংলাদেশ ব্যাংক মনে করছে এই ঋণের প্রবাহ কমে গেলেও জিডিপি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে না। মজুমদার বাবুর রিপোর্ট। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বেসরকারি খাত। একসময় এই বেসরকারি খাতের ঋণের লাগাম টানতে বেশ হিমশিম খেতে হতো বাংলাদেশ ব্যাংককে। গত কয়েক বছরে বেসরকারি খাতে ঋণের যোগান বাড়ানোর চেষ্টা করেও তেমন ফল পাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মুদ্রানীতির পর্যালোচনায় দেখা গেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 15%, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 16.6%। প্রায় 1.5% কম আছে, এবং এই কম থাকাটার বিভিন্ন কারণেই হয়েছে। সেটা যেমন আসলে এই সময়টাতে কিছুটা অন্য বছরের তুলনায় আসলে আমাদের রপ্তানির যে প্রবৃদ্ধির হার এটি কিছুটা কমেছে, এবং আপনি জানেন যে বৈশ্বিক মন্দা থেকে রিকভার করার যে গতি, এটিতে কিন্তু একটা ধীর গতি দেখা যাচ্ছে।
যার ফলে এটা হয়তো হয়েছে। ব্যাংক থেকে সরকার ঋণ নেওয়ার পরিবর্তে উল্টো পরিশোধ করছে। সরকারের ঋণের প্রবৃদ্ধি হয়েছে -1.3%, অথচ সরকারের ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছিল 10.8%। এই দুইয়ের প্রভাবে কমছে মোট অভ্যন্তরীণ ঋণ প্রবাহও। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 12.3%। গত মুদ্রানীতিতে যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 15.7%। সরকারের তো বিভিন্ন সূত্র থেকে তিনি ঋণ করেন, সেটি দেশীয় এবং বৈদেশিক, এবং যেটা অভ্যন্তরীণ ঋণ করেন সেটা ব্যাংক ব্যবস্থা থেকেও করেন, জনগণের কাছ থেকেও করেন। আমার মনে হয় যেহেতু সঞ্চয়পত্রে মানুষ একটু অধিক বিনিয়োগ করছে, সুতরাং ওখান থেকে সরকারের বড় গোছের একটি ঋণ গ্রহণ সরাসরি জনগণের কাছ থেকে হওয়ার কারণে ব্যাংকিং সিস্টেম থেকে তুলনামূলক কম হচ্ছে। ব্যাংক খাত থেকে সরকারের ঋণ না নেওয়াটাকে অর্থ প্রতিমন্ত্রী দেখছেন সামাজিক দায়বদ্ধতা থেকে। তিনি মনে করেন সমাজের কিছু মানুষের জীবনমানের কথা বিবেচনা করে সরকার সঞ্চয়পত্রকেই ঋণের জন্য বেছে নিয়েছে। নিলে বলে নিচ্ছে, আর না নিলে বলে নিচ্ছে না কেন, দুটোই হয়। সরকার ঋণ কমার্শিয়াল ব্যাংক থেকে না নিয়ে যে সঞ্চয়পত্র থেকে নিচ্ছে, এটাকে আপনি এইভাবে দেখতে পারেন, সঞ্চয়পত্র বিক্রি করে নাগরিকরা, এক শ্রেণীর নাগরিক আছে, তারা এর থেকে মুনাফা অর্জন করে তারা তাদের জীবন প্রবাহ তারা চালান। সুতরাং তাদেরকে হঠাৎ করে তো সরে আসা যায় না, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আমরা চাই জনগণের সেভিংস হোক। তারা মনে করেন মূল্যস্ফীতি সহনীয় থাকায় ঋণের যোগান কম হলেও দুশ্চিন্তার কিছু নেই। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। নিয়ম না মেনে রাজধানীতে জমি ইজারা দিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়। অভিযোগ উত্তর সিটি মেয়রের। বনানীতে উচ্ছেদ অভিযান। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। নাটোরের লালপুরে এক কলেজ শিক্ষককে গুলি করে হত্যা করেছে ছিনতাইকারীরা। নিহত মোশাররফ হোসেন লালপুরের মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। পুলিশ জানায় দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মোশাররফ হোসেন। বদলিবাড়ি 3 খুঁটি এলাকায় ছিনতাইকারীরা তার গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি। এ সময় তাকে গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা মোশাররফ হোসেনকে উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যার প্রধান সন্দেহভাজন আশরাফুল আর তার সহযোগী জহিরুলকে আটক করেছে র্যাব। র্যাব জানায় গতরাতে রাজধানী বাড্ডায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের দাবি আটক আশরাফুল উপজেলা জামায়াতের আমিরের ছেলে। এ বিষয়ে র্যাব মহাপরিচালক জানান আটককৃতদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। গত 31 ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে খুন হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। নিয়ম না মেনে বিভিন্ন মন্ত্রণালয় রাজধানীর মধ্যে থাকা নিজেদের জমি ইজারা দিচ্ছে, এমন অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক। রাজধানীর বনানী রেল স্টেশনের 2 পাশের দোকান উচ্ছেদ অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় এই অভিযান। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি মেয়র বলেন, নিয়ম না মেনে বিভিন্ন মন্ত্রণালয় রাজধানীর মধ্যে থাকা নিজেদের জমি ইজারা দিচ্ছে। মানে এক ধরনের খেলা চলছে এটা, এবং রেলওয়ে মন্ত্রী জানেন না, রেলওয়ের সেক্রেটারি জানেন না, এবং এত বড় একটা রাস্তার উপরে একটা নন কমার্শিয়াল রোড, আপনারা শুনেছেন ভিআইপি রোড কমার্শিয়াল, ওনারা বলতেছেন ওনারা আইন মতো দিয়েছেন। ভিআইপি রোড কমার্শিয়াল শুনে আমার আশ্চর্য লাগছে যে ভিআইপি রোড কমার্শিয়াল। তবে মেয়রের এই অভিযোগ নাকচ করে দেন উপস্থিত রেলওয়ের এক কর্মকর্তা। রেলের জমিতে প্রবেশ করে সিটি কর্পোরেশনের উচ্ছেদের কোনো এখতিয়ার নেই। সিটি কর্পোরেশন যদি কোনো সমন্বয় করে কিছু করতে চায় তাহলে আমাদেরকে চিঠি দিবে, আমরা সমন্বয় করে বসে আমরা যৌথভাবে উচ্ছেদ করব। বনানীর ওই দোকান সহ মহাখালী এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলে বিকেল পর্যন্ত। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে টঙ্গীর ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন
দেশ বিদেশের লাখো মুসল্লি। দেশে জঙ্গি তৎপরতা থাকায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। তবে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বেচ্ছাশ্রমে শেষ হয়েছে প্যান্ডেল তৈরির কাজ। এরই মধ্যে দেশ বিদেশের মুসল্লিরা এসে যোগ দিয়েছেন ইজতেমা ময়দানে। নিজ নিজ খিত্তায় বিভক্ত হয়ে শুনছেন বয়ান। আমরা একমাত্র উদ্দেশ্য যে আল্লাহ রাস্তায় আইছি, আল্লাহ রাস্তা থেকে বাইরে যাব। 3 দিন কথা শুনবো, আল্লাহ রাস্তা বাইরে বাইরে। দেশব্যাপী জঙ্গি হামলার বাস্তবতায় এবার ইজতেমা ঘিরে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি আগতদের। প্রশাসনের তরফ থেকে যদি আরেকটু জোরদার করা হয় তাহলে অনেক সুন্দর হবে আর কি। পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন তথা সরকারি তরফ থেকে আরো কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা আমি জরুরি মনে করি। আর পুলিশ বলছে পুরো এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ইজতেমা মাঠ জুড়ে আমাদের সিসিটিভি থাকবে। আমাদের মূল কন্ট্রোল রুম, পুলিশ কন্ট্রোল রুম নিয়ন্ত্রণ হবে। চতুর্পাশে আমাদের অত্যাধিক ওয়াচ টাওয়ার থাকবে। এছাড়া এই মূল কন্ট্রোল রুমের বাহিরেও আমাদের আরো 5টি সাপোর্ট লোক থাকবে সেখান থেকে। এছাড়া আমাদের স্ট্রাইকিং মোবাইল সেখানে কাজ করবে, আমাদের পিকেট ডিউটি, তারপরে আমাদের ঘন ঘন চেকপোস্ট। ইজতেমার সবশেষ প্রস্তুতি সভায় যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই, তবে সবকিছু মাথায় রেখে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো হুমকি আমাদের কাছে নেই। আমরা আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমাদের নিরাপত্তা বাহিনীরা অত্যন্ত চৌকস, আপনারা এর মধ্যে টের পেয়ে গিয়েছেন। কাজেই আমরা মনে করি যা কিছুই চিন্তা ভাবনা আছে সবগুলি আমরা মাথায় নিয়ে কাজ করছি। এবছর ইজতেমার প্রথম পর্বে 17টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আগামী রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের এই বৃহৎ আয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরেকটি বিরতি। এরপর থাকছে আইনি সীমাবদ্ধতায় ঠিকভাবে কাজ করতে পারছে না মানবাধিকার কমিশন, অভিযোগ চেয়ারম্যানের আর্থিক বরাদ্দ বাড়ানোর দাবি। আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। আইনি সীমাবদ্ধতার কারণে মানবাধিকার কমিশন ঠিকভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সাক্ষাৎ শেষে এই অভিযোগ করেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘিত হলে তা তদন্ত করার অধিকার নেই মানবাধিকার কমিশনের। এসব ঘটনার তদন্ত করাতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েই। তাই কমিশন শক্তিশালী করতে প্রয়োজন আইনি সংস্কার। এছাড়া জনবল ও আনুষঙ্গিক সহায়তার অভাবে মানবাধিকার কমিশন 16 কোটি মানুষের অধিকার রক্ষায় ঠিকভাবে কাজ করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। এসব বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে পর্যাপ্ত সহায়তা দেওয়ার আহ্বান জানান কাজী রিয়াজুল হক। আমাদের আইনের একটা ধারা আছে যেখানে বলেছে যে শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য দ্বারা কোনো মানবাধিকার লঙ্ঘিত হলে সেক্ষেত্রে আমাদের সরকারের কাছে প্রতিবেদন চাইতে হবে। আমরা সরাসরি তদন্তে যেতে পাচ্ছি না আর কি, তার অর্থ এই দাঁড়ায়। তো সেই জায়গাটাকে আমাদের রিভিজিট করতে। 2017 সালের পাঠ্য বইয়ে ভুল অনিচ্ছাকৃত নয় বরং পরিকল্পিত, এমন অভিযোগ করেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাঠ্য বইয়ের ভুল নিয়ে ছাত্র ফেডারেশনের আলোচনায় এই অভিযোগ করেন তিনি। এই ভ্রান্তিগুলো কোনো দুর্ঘটনা নয়, এই ভ্রান্তিগুলো কারো ব্যক্তিগত অবহেলার জন্য হয়নি। এইটা হচ্ছে একটা নীতি, এটা হচ্ছে এই নীতিটা হচ্ছে একটা কৌশল। যে সরকার বলেছিল যে তারা কোচিং সেন্টার তুলে দেবে, তারা গাইড বুক একবারে নিষিদ্ধ করবে, জিহাদ ঘোষণা করেছে, পুলিশ দিয়ে ধরছে, কত কিছু করছে, তারাই এখন বলছে যে এই কোচিং সেন্টারগুলো হবে ছায়া শিক্ষা প্রতিষ্ঠান। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরবে 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে অর্ধশত। ভাঙচুর ও লুটপাট হয়েছে অন্তত 12টি বাড়িতে। বিকেলে ভৈরবের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল একই ঘটনায় 2 গ্রুপের সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক। পুলিশ জানায়, গতকালের সংঘর্ষের জেরে হাজী জয়নাল মিয়া ও হুমায়ুন গ্রুপের কয়েকশো লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ান। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান গৃহকর নির্ধারণ পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে বাড়ির মালিকদের সংগঠন করদাতা সুরক্ষা পরিষদ। দুপুরে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এজন্য মেয়রকে 1 মাসের সময় বেঁধে দেন। তাদের অভিযোগ, কর্পোরেশন যে গৃহকর নির্ধারণ করছে তা নগরবাসীর জন্য বাড়তি বোঝা। চট্টগ্রাম মহানগরের 41টি ওয়ার্ডে রয়েছে 1,51,000-এর বেশি হোল্ডিং। এসব হোল্ডিং এর উপর নির্ধারিত গৃহকরই মূল আয়ের উৎস সিটি কর্পোরেশনের। নগরের ওয়ার্ড ভিত্তিক হোল্ডিংগুলোতে গৃহকর পুনর্মূল্যায়নে এখন কাজ করছে সিটি কর্পোরেশন। তবে এই পুনর্মূল্যায়ন নিয়ে আপত্তি বিভিন্ন মহল্লা কমিটির। এ নিয়ে গেল কিছুদিন ধরে আন্দোলন করছে এইসব কমিটির সমন্বয়ে গঠিত করদাতা সুরক্ষা পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সিটি কর্পোরেশন ঘর ভাড়ার ভিত্তিতে যে গৃহকর নির্ধারণ করছে তাতে নগরবাসীর উপর চেপেছে বাড়তি বোঝা। এই 17% যে ঘর ভাড়ার উপর ভিত্তি করে যে এখন করটা নির্ধারণ করা হলো, সেটা দেওয়ার মতো সঙ্গতি ম্যাক্সিমাম চট্টগ্রামবাসী নেই। এক্ষেত্রে মেয়র তার ভূমিকাটা কি, সেই বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি। সমস্ত নগরবাসীকে নিয়ে আপনি এই সরকারকে বলেন যে চট্টগ্রামের এই মানুষগুলো, এই অসহায় মানুষগুলো, এই নিপীড়িত মানুষগুলো, আপনাকে এত ট্যাক্স দেওয়া সম্ভব হবে না। তারা 1 মাসের মধ্যে গৃহকর নির্ধারণে বর্তমান পদ্ধতি বাতিলের জন্য মেয়রের প্রতি দাবি জানান। না হলে হরতাল সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বাড়ির মালিকদের এই সংগঠনটি। আমাদের এই পরিবর্তন পদ্ধতিতে যদি আমাদের ট্যাক্স ধার্য করা হয় এবং যে অযৌক্তিক, অন্যায্য এবং অবান্তর যে আপনার ট্যাক্স কার্যক্রম চল্লিশ সাথে বন্ধ করা হয়, তাহলে আমরা নিজেরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। আমরা মানববন্ধন থেকে শুরু করে আমরা হরতাল পর্যন্ত কোনো কর্মসূচিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে সিটি কর্পোরেশন রাজস্ব বিভাগের দাবি, তারা আইন মেনে নগরবাসীর গৃহকর নির্ধারণ করছেন। কেননা আইনে আছে বাড়ির আয়তন নয়, ভাড়ার উপর ভিত্তি করে নির্ধারিত হবে গৃহকর। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হলো আরেকটা বিরতির। ফিরে এসে থাকছে তুষারপাত ও বন্যা বিপর্যস্ত যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ, চরম বিপাকে গ্রিসের শরণার্থীরা।